তোহফা আওয়াদের কথার উত্তর দেয় না। সে গুটি গুটি পায় আওয়াদের কাছে এগিয়ে যায়। আওয়াদকে কিছু বলার সুযোগ না দিয়েই আওয়াদকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তোহফার আচরণে আওয়াদ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করে, আমার তোহফা রানীর কি হয়েছে? সে কাঁদছে কেন? কেউ তাকে বকেছে? তোহফা চুপ, কোনো কথা নেই। একাধারে সে কেঁদেই চলেছে শুধু। আওয়াদ আবারও প্রশ্ন করে, তোহফা রানী কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে? তোহফা রানীর কান্না পাচ্ছে, সে এখন কাঁদবে, আপনি ডিস্টার্ব করবেন না। বুঝলাম, তোহফা রানীর কান্না পেয়েছে, তবে কান্না পাবার কারণ কি সেটা তো বলা যাবে নাকি? যাবে। তাহলে বলুন। আমি 2 দিন আগে ভাইয়ের কাছে আবদার করেছিলাম কেক খাবো। হ্যাঁ, ভাইয়ার কাছে বোন তো আবদার করবেই, এখানে কান্নার কি আছে? আমার জন্য সেই কেক আনতে গিয়ে আজ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। মানে কি হয়েছে? তোহফা সব খুলে বলতেই আওয়াদ তোহফার চোখের পানি মুছিয়ে দেয় পরম আদরে। মানে তোহফা রানী নিজেকে দোষী সাব্যস্ত করছে? হ্যাঁ, আমার জন্যই তো এমনটা হয়েছে। আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে। আজ আমার আবদার পূরণ করতে গিয়ে ভাইয়ের অমন ঘটনা ঘটতে গেছিল। তোহফা রানী অবুঝ নয়, সে সবটা বোঝে। তাহলে এটা বোঝে না কেন? যা হবার তা হবে, তাতে কখনো কারো হাত থাকে না। তবে আমার বেলাতেই কেন হয়? ওটা ভাগ্য। আপনি আর কথাই বলবেন না, আমার কান্না পাচ্ছে বেশি বেশি। জু হুকুম তোহফা রানী, আপনি কাঁদুন, আপনার সেবায় আমি নিয়োজিত আছি। নিজের সেবা কি করে, উনি আসছে আমার সেবা করতে। তোহফার কথায় আওয়াদ স্মিত হাসে। হাতের জোর আরো একটু বাড়িয়ে বুকের সাথে মিশিয়ে নেয় তোহফাকে। তোহফা আওয়াদের বুকে ছোট বাচ্চাদের মতো লেপ্টে নিজেকে জড়িয়ে নেয়। মেয়েটা অল্পতেই ভেঙে যায়। এমন তুলতুলে মনটাকে খুব যত্নের সাথে হৃদয়ের মাঝে তুলে রাখতে হবে। কেউ কখনো চাইলেও যেন তাকে আঘাত করতে না পারে। সকল দুঃখ মেঘের মতন ভেসে যাক, শোকগুলো সব হৃদয়ের কোণে জমা থাক। কেঁদে যাচ্ছে ইলা তৌসিফকে জড়িয়ে ধরে। তৌসিফ হাজার বুঝিয়েও ইলাকে শান্ত করতে পারছে না। অবশেষে উপায় না পেয়ে তৌসিফ আচমকা একটা কথা বলে বসে। তুমি জানো ইলা, তুমি যখন কাঁদো তখন তোমায় কিছুটা আফিম নেশার মতো মনে হয়। মনে হয় খেলে আমি এক্ষুনি মাতাল হয়ে ঘুরে পড়ে যাব। আবার তোমায় আদর করতে ইচ্ছে করে তখন খুব। তৌসিফের কথা ইলার কান্না থেমে যায়। সে রসগোল্লার মতো চোখ দুটো বড় বড় করে বলে, সব সময় ফাজলামো, তাই না? মুখে কিছু আটকায় না? কিভাবে আটকাবে বলবে? নিজ ইচ্ছায় যদি কোনো নেশা ধরা দেয়, তার সান্নিধ্যে তাকে দূরে ঠেলে দেওয়ার। খুব মজা করা হচ্ছে আমাকে নিয়ে, তাই না? তবে ভেবে দেখেছো, যদি তোমার কিছু হয়ে যেত? হয়ে যেত যদি হইতো তো আলহামদুলিল্লাহ সেজন্য। যদি যদির কথা নদীতে ফেলে দাও, কারণ হয়নি। আমার তো ভয়ে এখনো কলিজায় পানি নেই। কাছে আসো, প্রেম ফলের রসে তৃষ্ণা মিলিয়ে দিই। এই কথা বলেই তৌসিফ ইলাকে জড়িয়ে নিতে চাইলে ইলা ছিটকে দূরে সরে দাঁড়ায়। অসভ্য লোক একটা। এই, তুমি অসভ্য বলছো কাকে? হ্যাঁ, তোমার সাহস তো কম না? আসছে আমার সাহস নিয়ে কথা বলতে। তুমি জানো আমার কত সাহস? জানি, তার নমুনা স্বরূপ দেখালে তো মাত্র। দূর তেরি, তোমার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে। রাগ করে ইলা ঘর থেকে বেরিয়ে যায়। ইলা চলে যেতেই তৌসিফ মুচকি হাসল। যাক, মেয়েটার কান্না একটু দেরিতে হলেও কমানো গেছে। তৌসিফ ওয়াশরুমেও গিয়ে ফ্রেশ হয়ে আসে। হঠাৎ তার ফোনের মেসেজ টোনটা বেজে উঠলে সে ফোনটা হাতে নেয়।
মেসেজ দেখতেই তার মুখের ভাব ভঙ্গি বদলে যায়, কারণ মেসেজে এমন কিছুই লেখা যা দেখলে সবার মনের ভাবটা একটু হলেও বদলে যাবে। মেসেজে লেখা, ইস, আপনার ভয়াতুর চেহারাটা ভীষণ ভালো লেগেছে আমার। তবে আমি আপনার চেহারায় আরো ভয় দেখতে চাই আপনি হাউ মাউ করে কাঁদছেন, কারণ আমাদের কান্নার কারণ যে আপনি, মিস্টার তৌসিফ। আপনি হাত থেকে ফোনটা পড়ে যায় বিছানায়। তাহলে এটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল না? কেউ ইচ্ছে করে এমনটা করাচ্ছে? আচমকা কি ভেবে তৌসিফ মেসেজ আসা নাম্বার ডায়াল করে, তবে ফোন বন্ধ। আশ্চর্য, এই না কিছুক্ষণ আগেই মেসেজটা এলো এই নাম্বার থেকে। তৌসিফ ভারী চিন্তায় পড়ে যায় কি করবে ভেবে। বাড়ির লোকদের কি বিষয়টি জানাবে? তাদের কি জানানো উচিত? না থাক, এমনিতেই পরিবারের সবাই এই ছোট্ট অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল শুনে আঁতকে উঠেছে। এখন মেসেজের কথা জানালে হয়তো আরো টেনশনে সবার মাথা খারাপ হতে পারে। এমন হাজারো কথা ভেবে একটু আগে আসা মেসেজটার কথা গোপন রেখে দেবে পরিবারের থেকে, এটাই সিদ্ধান্ত নেয় তৌসিফ গভীর চিন্তায় কিছুক্ষণ মগ্ন থাকে। ভাবে সে কার কান্নার কারণ ছিল যে এভাবে প্রতিশোধ নিতে এমন ভয়ঙ্কর খেলা শুরু করেছে। কোথাও বা ওই ভাইয়া। হঠাৎ তোহফার কণ্ঠে নিজের চিন্তার মধ্যে থেকে বেরিয়ে আসে তৌসিফ। চোখ তুলে দরজার নিকট তাকালে দেখে তোহফা ও আওয়াজ দাঁড়িয়ে আছে। আওয়াজ তোহফার কাঁধে ভার দিয়ে দাঁড়িয়ে আছে। চটজলদি তৌসিফ দরজার কাছে এগিয়ে যায়। অসুস্থ শরীর নিয়ে এখানে ওকে নিয়ে আসার কি দরকার ছিল তোফা? আমাকে বললে আমি নিজে যেতাম। কথাগুলো বলেই তোহফার কাছ থেকে আওয়াজকে তৌসিফ নিজের ঘরে নিয়ে তার ঘরের মধ্যে নিয়ে আসে। বিছানার কোণে বসিয়ে দিতেই তোহফা বলে, তোমার কি মনে হয় ভাইয়া আমি কথাটা বলিনি? তবে তিনি তো শুনতে রাজি না, আমি বাধ্য হয়ে নিয়ে এলাম। তোহফার কথায় আওয়াজ শুধু মুচকি হাসলো, তারপর বলে, ভাইয়া, এখন কি অবস্থা আপনার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তোফার কান্না দেখে তো আমি সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি মোটেও কান্না করিনি ভাইয়া, উনি মিথ্যে বলছে। তোহফার কথায় তৌসিফ আর আবার দুজনে স্মিত হাসল। তৌসিফ বোনের মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদোছো কিনা সেটা তোমার চোখ বলে দিচ্ছে। মোটেও না, আমি কেন কাঁদবো? ভাগ্যিস কোনো কারণ নেই, থাকলে নিশ্চিত সাগরের জল ধার করে এনে তোমায় দিতে হতো কান্না করার জন্য। ভাইয়া তুমি কিন্তু আমাকে। আচ্ছা ঠিক আছে, সরি। থামো তুমি, আমি গেলাম। তোহফা চলে যেতেই আওয়াজ নিজের গলা পরিষ্কার করে নেয়। কিছুক্ষণ ভেবে চিনতে বলে, ভাইয়া, কেউ আপনাকে ভয় দেখাতেই এমন একটা কাজ করেছে, এটা কি আপনি বুঝতে পেরেছেন? আচমকা আওয়াজের কথায় তৌসিফ ঘাবড়ে যায়। কিছু বলতে চেয়েও বলতে পারে না, তাই নীরবে আওয়াজের কথা শুনে যায়। আমার ধারণা আমার অ্যাক্সিডেন্টের সাথে আপনার এই অ্যাক্সিডেন্টের হুবহু মিল আছে। কেউ চাইছে আমাদের ক্ষতি করার জন্য, এবং সে জেনে গেছে আপনাদের সাথে আমার সম্পর্ক হয়েছে বা হতে পারে। আর আমি যদি ভুল না করে থাকি, তাহলে যে বাইকটা আমাকে ধাক্কা দিয়েছে সেই বাইকটাই আপনাকে ভয় দেখিয়েছে। সে শুধু আপনাকে ভয় দেখাতে চেয়েছে নামমাত্র। তার ক্ষতি করার ইচ্ছে থাকলে সে করতেই পারত। তোফার মুখের কথায় আমি এটাই বুঝেছি। আওয়াজের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তৌসিফ। তারপর সে বিছানা থেকে ফোনটা তুলে একটু আগের আসা মেসেজটা বের করে আওয়াজের পল্লব জোড়ার সামনে তুলে ধরে। আওয়াজ মেসেজের চোখ বুলিয়ে বলে, আমাদের ইমিডিয়েট থানায় গিয়ে একটা জিডি করা উচিত। কিন্তু আওয়াজ বাড়ির সকলে জানলে একটা হুলস্থুল কাণ্ড হবে। তাহলে কি শত্রু ক্ষতি করতে পারে জেনেও চুপ থাকবেন? আমার পরিবারকে আমি ভালো করেই চিনি আওয়াজ।
আশঙ্কা বিপদের কথা জানলে বিশেষ করে আমার বোনটা ভেঙে পড়বে। ও যদি কোনোভাবে জানতে পারে কেউ আমাদের ক্ষতি করতে চায় তাহলে ও একদম শেষ হয়ে যাবে ভাই। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিনরাত শুধু কাঁদবে। আমার বিপদ হতে গেছে সেটা শুনেই ওর অবস্থা কি দেখলে তো। আজ রাতেও ও খাবার খাবে না। ও ছোট থাকতে ফুটবল খেলতে গিয়ে আমি পড়ে ব্যথা পেয়েছিলাম। পুরো 2 দিন ও ভাত খায়নি। দিনের পুরো সময়টা আমার আগাতে ফু দিয়েছে আর কাঁদতে কাঁদতে বলেছে, তুমি ব্যথা পেয়েছো ভাই, আর খেলতে যাবে না, ঠিক আছে? আমি যতক্ষণ বলিনি যে হ্যাঁ আর যাব না, ততক্ষণ এই একই কথা আমার কানের কাছে বলে গেছে। আর আজ যদি ও জানতে পারে কেউ আমাকে খুন করতে চাইছে তাহলে কি করবে আমি নিজেও জানি না। আর সব থেকে বড় কথা, তোমার ক্ষতি যে করেছে সে নিজে আমার ক্ষতিও করতে চাইছে। এটা জানলে ও আরো ভেঙে পড়বে, তাই আমি কোনোভাবে চাইছি না। বাড়ির কেউ এই ব্যাপারটা না জানো, তাই তো? ঠিক আছে, তবে কালকেই আমার সাথে গিয়ে একটা জিডি করে আসবেন। তোমার পায়ে ব্যথা? আমি ঠিক আছি, আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ ভাইয়া। হয়তো একজনকে প্রয়োজন আমার হাত ধরার জন্য, তবে আপনিও তো আমার সাথে যাবেন। আপনি পারবেন না আমার হাতটা শক্ত করে ধরতে? পারবো আহাত, অবশ্যই পারবো। তুমি শুধু আমার বোনের ভালো থাকার দায়িত্ব নিও। আমি এবং আমার পরিবার তোমার গোলাম হয়ে যাব। ছি ভাইয়া, এভাবে বলবেন না। আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম। তওবা করুন, এমন কথা আর বলবেন না কখনো। তৌসিফ আওয়াদকে বুকে জড়িয়ে নেয়। দুজনে আসছে বিপদের কথা চিন্তায় বিভোর হয়ে যায়। কে এমন করছে? কার কান্নার কারণ ছিল তৌসিফ? কোনো প্রশ্নের উত্তর নেই। আচমকা ওদের চিন্তায় মগ্ন থাকার মাঝেই মেসেজ টোন বেজে ওঠে। তৌসিফের হাতের মাঝেই ফোনটা ছিল, তাই সে কিঞ্চিত ফোনটা উপরে তুলে চোখ বোলাতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল। তো মিস্টার তৌসিফ এবং মিস্টার আওয়াদ, আপনারা মনে করছেন কেউ আপনাদের হুমকি দিচ্ছে? ডিউটি অফিসারের কথায় সায়েদি আওয়াদ বলে, জি। পরিচিত কেউ হতে পারে বা আপনাদের কাউকে সন্দেহ হচ্ছে? দেখুন স্যার, শত্রু পরিচিত নাকি অপরিচিত ব্যাপারটা সেটা নয়। শত্রু আমাদের ক্ষতি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেটা বুঝলাম মিস্টার আওয়াদ, তবে আমাকে একটু বলুন, আপনার আর মিস্টার তৌসিফের সাথে ঘটনাটা একজনই ঘটিয়েছে এটা কিভাবে বুঝলেন? মেসেজ তো মিস্টার তৌসিফকে দিয়েছে, আপনাকে নয়। দেখুন স্যার, এক দেখতে বাইক তো ভুল করে এক পরিবারের দুজনকে অ্যাক্সিডেন্ট করবে না। আপনি এত শিওর হয়ে বলছেন কিভাবে? দুটো বাইক এক ছিল? আমার মনে হয়েছে। আপনার মনে হওয়া দিয়ে তো আর আমার চলবে না মিস্টার আওয়াদ। তাহলে তদন্ত করুন। যথারীতি কোনো প্রমাণ না পেলে আমরা নিশ্চিত ডাইরেক্ট অ্যাকশন নিতে পারি না। আমার ব্যাপারটা না হয় বাদ দিলাম, তবে ভাইয়ার ব্যাপারটা কিছু বলুন। হ্যাঁ, সে ব্যাপারে দেখব, তবে মাসের শেষ, বুঝতেই পারছেন, বাইকে তেল ভরার মতো পয়সা নেই। ভাবছি বেতন পেলে না হয় দেখা যাবে। অফিসারের ঘুরিয়ে পেঁচিয়ে অযথা কথা বলার ভঙ্গিতে আওয়াদের রাগ হলেও সে তা প্রকাশ করল না। সে পকেট হাতড়ে 2,000 টাকার নোট টেবিলে রাখতেই লোকটা ছো মেরে নিয়ে নিল। দাঁত কেলে হাসতে হাসতে বলল, এভাবে কেউ চা খেতে সরাসরি গিফট দেয় নাকি? একটু আড়ালে আবরালে দিতে হয়, বুঝেনি তো? দেয়ালের কান এবং চোখ দুটোই আছে। অফিসারের কথায় আওয়াদ বিদ্রুপের হাসি হাসে, কপাল চুলকাতে চুলকাতে বলে, আমি জানতাম না, দুঃখিত। তাহলে আজ উঠি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তবে চিন্তা করবেন না, আমি ব্যাপারটা নিজ দায়িত্বে দেখব। আওয়াদ আবারও বিদ্রুপের হাসি হাসতে হাসতে বলে, চা খেতে আরো কিছু লাগলে বলবেন, দিব। তবে আমাদের ব্যাপারটা একটু খতিয়ে দেখবেন আশা করছি।
আওয়াদের কথায় অফিসারের মুখটা চকচক করে উঠল। মনে মনে ভাবল, জব্বর একটা মালকড়িওয়ালা টোপ পেয়েছি। আর মুখে বলে, হ্যাঁ অবশ্যই। থানার কাজ শেষ করে তৌসিফ ও আওয়াদ রিক্সা নেয় বাড়ি ফেরার জন্য। ঘড়িতে সময় এখন দুপুর 11:45। তৌসিফ চিন্তিত হয়ে বলে, দেশটা পুরো রসাতলে যাচ্ছে। তৌসিফের কথার উত্তরে আওয়াদ বলে, যাচ্ছে না ভাই, গেছে। সময় বদলে যাওয়ার সাথে সাথেই মানুষও বদলে গেছে। বাড়িতে কি বলবে ভেবেছ? বলবো অফিসের একটা কাজ ছিল, সেটাই সারতে গিয়েছি। কাল অমন একটা ঘটনা ঘটেছে, সকালে দুজনের একসাথে বেরিয়ে যাওয়া। তোমার কি মনে হয় ওরা বিশ্বাস করবে? না করলেও করাতে হবে ভাইয়া। এই মুহূর্তে এইসব কিছুই ওদের বলা যাবে না, তাই চুপচাপ থাকুন। আর হ্যাঁ, আরও একটা কথা, আমরা যা বলবো তা যেন একরকম হয়। দুজনে দুরকম বললে ঝামেলা হবে, তাই সাবধান। ঠিক আছে। অতিরিক্ত গরমে প্রতিটি মানুষের অবস্থা খুব শোচনীয়। গরমে মানুষের অবস্থা অনেকটা তৃষ্ণার্ত পাখির মতো। প্রতিটা মানুষের ছটপটানি চোখে বাঁধার মতো। তোহফা নিজের ব্যালকনিতে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ তাকে জড়িয়ে ধরতেই তোহফা চমকে পিছু ফিরে তাকায়। আওয়াজকে দেখে নিষ্পলক চোখে হাসে, তারপর প্রশ্ন করে, এত তোড়জোড় করে কোথায় গিয়েছিলেন আপনারা? আওয়াজ তোহফার চোখের চাহনি অনুসরণ করে সামনে তাকায়। দেখতে পায় একজোড়া চড়ুই ব্যালকনিতে রাখা পানির টপ থেকে পানি পান করছে আর একে অপরের সাথে কথা আদান প্রদান করছে। দৃশ্যটা এতটা সুন্দর যে আওয়াজ তা ক্যামেরাবন্দি না করে পারল না। টপাটপ কিছু ছবি তুলে তোহফার কথার উত্তরে বলল, একটা কাজে গিয়েছিলাম, তবে এখন বলবো না, পরে বলবো। তোহফা আওয়াদের মুখোমুখি হয়ে বলে, গতকাল থেকে আমার খুব মন খারাপ। জানি। আওয়াদের জানি শব্দটা হয়তো তোহফা আশা করেনি, তাই অবাক নয়নে তাকিয়ে বলল, কিভাবে? তোমার চোখের অস্থিরতা দেখে। কোথায়? আমি তো স্বাভাবিক আছি। একটা কথা কি জানো তোফা, যে যত নিজেকে স্বাভাবিক রাখতে চায় বা দেখায়, সে ততটাই বেসামাল ভেতরে থাকে। এই মুহূর্তে তোমার পরিস্থিতি ঠিক তেমন। আচ্ছা, আপনি এত অল্প সময় আমাকে বুঝে নিলেন কিভাবে? জানি না, তবে শুধু জানি তোমাকে ভালোবাসার পর আমার সব কিছুতেই সুখ সুখ অনুভব হয়। এই সুখ সুখ অনুভব কিভাবে হয় একটু দেখান তো। বোকার মতো প্রশ্ন করো না তো তোফা। সুখ দেখায় কিভাবে? এটা দেখানো যায় না, শুধু অনুভব করানো যায়। তাহলে অনুভব করান আমায়, আমি একটু অনুভব করি, যদি তাতে আমার মন খারাপ একটু হলেও দূর হয়। সত্যি তুমি অনুভব করতে চাও? সত্যি। তাহলে চোখ বন্ধ করো। অনুভব করতে হলে চোখ বন্ধ করতে হবে কেন? কারণ কিছু অনুভূতি অনুভব করতে হয় চোখ বুজে, তাই। আচ্ছা। কোনোভাবেই চোখ খুলবে না কিন্তু। এ কথা বলেই তোহফার চোখ বন্ধ করে। আওয়াজ নিষ্পলক চোখে তাকিয়ে তোহফার কোমর জড়িয়ে আওয়াজ খানিকটা তোহফাকে কাছে টেনে আনে। তোহফার শিউরে চোখ খুলতে চাইলেই আওয়াজ হাত দিয়ে চোখ আঁকলে বলে, চোখ বন্ধ। তোহফা ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তোহফার ওঠানামা করতে থাকা পেট দেখে আওয়াজ মুচকি হাসে। তারপর খুব কাছাকাছি এসে তোহফার বন্ধ চোখে ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয়। তোহফার শিরা উপশিরায় বয়ে যায় শীতল হাওয়া। তোহফা অস্থির হয়ে আরো জোরে শ্বাস নিতে থাকে। তোহফার এমন অস্থিরতা দেখে আওয়াজ এবার আরো ভয়াবহ কাজ করে ফেলে।
নিজের ওষ্ঠদয়ের সাথে তোহফার ওষ্ঠদয় এক করে দেয়। তোহফা খামছে ধরে আওয়াদের পিঠ। আওয়াজ তোহফাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, সুখ অনুভব হলো? তোহফা চুপ। কি হলো বলো? তোহফা এবারও চুপ। আওয়াজ আচমকা তোহফার হাত নিয়ে নিজের হার্টবিটের ওপর রাখে। আওয়াজের ঝিপ ঝিপ করতে থাকা হার্টবিট প্রোডাকশনের অস্থিরতা বুঝতে পেরে চোখ খুলে তাকায়। তাকাতেই আওয়াজের দুষ্টু হাসি চোখে পড়ে। তোহফা আবারও চোখ বুজে ফেলে, চোখ বন্ধ করেই বলে, এই সুখের অনুভূতিগুলো আমি আমার শেষ বয়সে মনে করব। তোহফা রানী। আওয়াজের নেশাময় কণ্ঠে পুলকিত হয় তোহফা। মাথা নিচু করে বলে, তুমি আমার শুকিয়ে যাওয়া বকুল ফুল হবে, যার গন্ধে রোজ আমি মাতাল হব। তোহফা আওয়াজের কথায় কিছু বলে না, তবে খুব শক্ত করে আওয়াজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের সাথে। পারলে হয়তো বুকের ভিতরে হৃদয়ের কোণে জমা করতো আওয়াজের নামের ভালোবাসার মানুষটার সকল অনুভূতিকে। সময় বহমান নদীর মতো করে বয়ে গেছে প্রায় 15টা দিন। আওয়াজ সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরে গেছে, তাও 2 দিন হয়ে গেল। আজকাল আওয়াজকে একটু বেশি মনে পড়ে তোহফার। মানুষটার সাথে কাটানো প্রায় 13টা দিন যেন সুখের অধ্যায় ছিল। মানুষটাকে ছাড়া প্রতিটা দিন, ক্ষণ, সময় সব যেন অনুভূতি শূন্য লাগে তোহফার কাছে। আওয়াজ চলে যাওয়াতে তোহফার যতটা মন খারাপ হয়েছে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে তার অনুপস্থিতিতে। মনে হয় প্রতিটা দিন যেন বছরের সমান। মানুষটা খুব ব্যস্ত সময় পার করছে, তাই তো তোহফাকে খুব একটা ফোন করে কথা বলতে পারে না। দুপুরে ফোন করে সরি বলেছে সময় দিতে না পারার জন্য। তবে আওয়াজের সরি তোহফার অভিমান কমাতে পারেনি, আরো 1 রাশ অভিমান বেড়েছে তাতে। তোহফার ইচ্ছে হয় বলতে, আপনি খুব কঠিন হৃদয়ের মানুষ, আপনার কোনো অধিকারই নেই তোফার প্রেমিক পুরুষ হবার। আপনার সাথে আমার 1000 বছরের আড়ি হোক। তবে পর মুহূর্তেই তোহফা ভাবে, 1000 বছরের আড়ি কেন, একদিনের জন্য মানুষটা আড়ি করলে তোহফা দম আটকে মরে যাবে। তার থেকে ভালো এভাবেই থাকো। এমন হাজারো জল্পনা কল্পনা করতে করতে তোহফা ঘড়ির কাঁটার দিকে নজর দেয়। সময় তখন রাত 1:45। তোহফা এপাশ থেকে ওপাশে ফিরে হাতটা বাড়িয়ে এতদিনে যে বালিশে আওয়াজ ঘুমিয়েছে তাতে হাত বোলালো। মানুষটার শূন্যতা ভালোভাবেই তোহফাকে গ্রাস করেছে। তোহফা আবার নিজের ভাবনার গভীরে পা ফেলার আগের মুহূর্তে ফোনটা বেজে ওঠে। ফোন কলের শব্দ পেয়েই তোহফার চোখ মুখ চমকপ্রদ হয়ে ওঠে। সে মুচকি হাসতে হাসতে ফোনটা রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে আওয়াজ বলে, খুব মিস করছি। তোহফা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমিও। তাহলে চলে আসো। কোথায়? আমার কাছে। রাত কত বাজে দেখেছেন? সময়ের কোনো ভাবনা নেই নাকি? তোমার অনুপস্থিতিতে সময়টাও যেতে চায় না। হয়েছে, এখন এসব বলে আমাকে গলাতে হবে না। তুমি কি মোম যে আমি গলাবো? আপনার সাথে আমি ভীষণ রকমের অভিমান করেছি। জানি তো। কিচ্ছু জানেন না, জানলে বুঝতেন এত রাত অব্দি জেগে থাকার কারণ। তুমি যে কারণে ঘুমাতে পারোনি, আমিও ঠিক সে কারণেই ঘুমোতে পারিনি। কচু। একটু বেলকনিতে আসবে? কি? বেলকনিতে এসো। কেন? আগে এসো, তারপর বলছি। তোহফা এক ছুটে বিছানা ছেড়ে ব্যালকনিতে যায়। সে দেখতে পায় আওয়াজ রাস্তায় দাঁড়িয়ে আছে। সোডিয়ামের হলুদ আলোয় আওয়াজকে কিছুটা ভিন্ন লাগছে। আওয়াজকে এভাবে এখানে তোহফা আশা করেনি, তাই তো তার হার্টবিট দ্রুত গতিতে ঝিপ ঝিপ করছে। তোহফা আওয়াজকে কিছু বলার আগেই আওয়াজ বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম।
আপনি পাগল? এত রাতে কেউ এত পথ অতিক্রম করে? আমার কেন জানি খুব অস্থির লাগছিল তোফা। মনে হচ্ছিল এক পলক তোমায় দেখতে না পেলে আমি দম বন্ধ হয়ে মরে যাব এখনই। ছি, এসব কি বলছেন? তোফা, নিচে আসবে একটু? আসছি। তোহফা ফোন কেটে দিয়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যায়। গেট খুলে দৌড়ে আওয়াদের নিকট ছুটে যায়। ছুটে গিয়ে আওয়াদকে জড়িয়ে ধরতেই আওয়াদ তাল সামলাতে না পেরে দু পা পিছিয়ে যায়। তবে নিজেকে সে সামলে নিয়ে তোহফাকে বুকে জড়িয়ে নেয়। অজস্র ক্ষুদ্র চুমুতে তোহফার মুখ ভরিয়ে দেয়। আওয়াদের এমন উন্মাদ আচরণের কারণ তোহফা বুঝতে পারে না, তবে সে অনুভব করে আওয়াদের নিখুঁত ভালোবাসাকে। আওয়াদের এই উন্মাদ আচরণের কারণ কি কোনো বিশেষ? রাতের আকাশটা অদ্ভুত সুন্দর। এই সৌন্দর্য দেখতে হলে তোমাকে রাত জাগতে হবে। রাতের আকাশের সব থেকে সুন্দর দৃশ্য দেখতে হলে তোমায় যেতে হবে নদীর পাড়ে কিংবা কোনো খোলা মাঠে। নদীর ঢেউ যখন খেলা করবে, ছলাৎ ছলাৎ শব্দ তুলে পাড়ে মিলিয়ে যাবে, তখন বুঝবে পৃথিবী ঠিক কত সুন্দর। অথবা সবুজ ঘাসের বুকে মাথা এলিয়ে দেবে তোমার চুলকে বালিশ করে। রাতের আসমান পানে চোখ রেখে আকাশ দেখার মজাই আলাদা। মাটির বুকে মাথা গুজে আকাশের কাছে দুঃখ সুখের কথা বলা যেন পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্ত। এই মুহূর্ত জীবনে সব সময় আসে না। এই মুহূর্ত বিশেষ কোনো মানুষের হাত ধরে আসে, কখনো বা আসে বিশেষ কোনো দুঃখের সাথে। তবে তোহফা নামের মেয়েটার জীবনে দুঃখ বলে আপাতমস্তক কোনো শব্দ নেই। তাই তো তার এই আকাশ দেখার মজা তার প্রিয় মানুষটির হাত ধরেই এসেছে। এই নরম তুলতুলে ঘাসের বুকে পিঠ বিছিয়ে আকাশপানে তাকিয়ে তোহফা। তার চোখে মুখে লেপ্টে আছে মুগ্ধতা। তোহফার চেহারার মুগ্ধতা যেন কথা বলছে। কথা বলছে তার হাসি, চোখ। রাতের আকাশের ওই মিটমিট করে জ্বলতে থাকা তারা যেন তোহফাকে দুহাতে আঁকড়ে ডাকছে। এমন সুখী মেয়েকে দেখে তারাদেরও আজ হিংসে হচ্ছে। আকাশে চাঁদ নেই, আছে লক্ষ তারার সমাহার। তবে চাঁদের আলো বিহীন এই গগন কিন্তু দেখতে মন্দ নয়। রাতের অন্ধকারও যেন কাবু করতে পারেনি এই সৌন্দর্যকে ধরে রাখতে। তোহফা যখন মুগ্ধ হয়ে আকাশপানে তাকিয়ে, তখন পাশ থেকে আওয়াজ বলল, তোফা। তোহফা নিঃশব্দে উত্তর দিল, কখনো এমন করে আকাশ দেখেছ? খোলা মাঠ, নরম ঘাসের বিছানা, চুলের কোফা, বালিশ, ক্ষণে ক্ষণে বয়ে চলা শীতল হাওয়ায় শিরশির করে ওঠা শরীর। অনুভূতি যেন আকাশ ছোঁয়ার মতোই। না। কেন? আপনার সাথে দেখবো বলেই তো হয়তো দেখা হয়নি। আওয়াজ হাসে, হাসি হাসি মুখেই বলে, আজকের এই আকাশ, তারা সকলে কি বলছে জানো? কি বলছে, আওলাদ, তুমি তোমার তোফাকে খুব শীঘ্রই তোমার করে নাও। আচ্ছা, আকাশ কি কথা বলে? কিন্তু আমি তো শুনছি। মিথ্যা। তোহফার কথায় আওয়াজ পাশ থেকে উল্টে তোহফাকে নিজের বাহু ধরে আটকে নেয়। ঘাসের দুপাশে হাত রেখে মধ্যেখানে তোহফাকে আঁকড়ে নেয়। ধীর গতিতে তোহফার নিকট এগিয়ে আসে। দুজনার নিঃশ্বাস আছড়ে পড়ছে দুজনার মুখমণ্ডলে। তোহফার বুকে যেন কেউ ঢিপ ঢিপ করে হাতুড়ি পেটাতে থাকে। লজ্জায় চোখ জোড়া বন্ধ করে ফেলে। লাল হয়ে যাওয়া লাজুক নাকে আওয়াজ নিজের নাক ঘষে, বলে, আমার আজ তোমাকে ভীষণ করে আদর করতে ইচ্ছে করছে তোফা। তোহফা লজ্জায় চোখ পিটপিট করতে থাকে। কাঁপতে থাকা চোখের পাতায় আওয়াজ নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দিতেই তোহফার পিঠ বেয়ে বয়ে যায় শীতল পরশ।
গলা বেয়ে নামতে থাকে ভয়ের স্রোত। তোহফাকে আরো লজ্জা দিতে আবার তোহফার ডান গালে আবারও তার ওষ্ঠত্বয় ছুঁয়ে দেয়। তোহফার লজ্জায় এবার মরি মরি অবস্থা। বুকের মাঝে বেঁধে রাখা হাত দুটি দিয়ে আওয়াদের পিঠ খামচে ধরে। তোহফার থেকে এমন কিছুটি যেন আশা করছিল আওয়াজ। তাই তো এবার থরথর করে কাঁপতে থাকা তোহফার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তোহফা নিজের ধারালো নখ দিয়ে এবার যেন আওয়াদের পিঠকে ক্ষতবিক্ষত করতে থাকে। তবে আওয়াজ তাকে কে থামায় আজ? সে যে সকল ভালোবাসা শুষে নিতে ব্যস্ত, সকল ভালোবাসা নিংড়ে দেবার মাঝে বিভোর। মিনিট যেতেই তোহফাকে এক ঝটকায় নিজের বুকের মাঝে নেয়। জোরে শ্বাস নিতে থাকে দুজনেই। লজ্জায় তোহফা চোখ খুলে তাকাতেই পারছে না। তোহফার লজ্জা মিশ্রিত চেহারায় চুমু খায় আবারও। আবার তোহফাকে বুকে রেখেই বলে, এই বুকটা কখনোই খালি করে দিও না তোফা। তোমার বিরহ এই বুকটা নিতে পারবে না, হয়তো বেঁচে থেকেও বাঁচা হবে না। তোহফা কিছু বলতে পারে না। সে চুপচাপ শুনতে থাকে আওয়াজের হৃদস্পন্দন, যে স্পন্দন দ্রিম দ্রিম করছে, যেন বলছে তোহফা তুমিহীন আওয়াজ শূন্য মরুভূমি। সেথায় শুধু বিরহের অনলে পোড়া ঝুরঝুরে বালি ছাড়া কিছু নেই, নেই এক ফোঁটা তৃষ্ণা মেটানোর পানি। তুমি আমাদের ভালোবাসার অঙ্কুর। তোফা, আজকে প্রথম কেন যেন তোমাকে হারানোর ভয় হচ্ছে। কেন হচ্ছে বলতে পারো? তুমি আমার সাথে মিশে আছো, তবুও যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। কেন মনে হচ্ছে আমার বলবে? তোহফা আওয়াজের বুকে মাথা রেখেই বলল, আপনার অচেতন মনটা চাচ্ছে এটা বলতে। আওয়াজ যত দ্রুত সম্ভব তোফাকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। আওয়াজ তোহফার বাচ্চামো কথায় হাসে। আমারও মনে হয় তোমাকে যতক্ষণ আমার ঘরে না নিতে পারবো ততক্ষণ শান্তি হবে না। তাহলে অপেক্ষা কেন, নিয়ে নিন। তোহফা আওয়াজের বুকে দুটো খুশি মেরে বলল, নিজের বুঝি কোনো তাড়া নেই? আমার তাড়া নেই বলছো? আমি পারলে এখনই তোমাকে আমার কাছে নিয়ে যাই। সুন্দর বলতে আপনি কি বোঝেন আওয়াজ? সুন্দর বলতে আমি তোমাকেই বুঝি তোফা। তোমার সরল চাহনি, শীতল পরশ আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর। আমি এই সৌন্দর্যের কথা বলিনি। তাহলে আপনার চোখে আমি কতটুকু সুন্দর? সৌন্দর্য হচ্ছে সামনের মানুষটা আমার হৃদয়ে কতটুকু জায়গা করে বসবাস করছে তার উপর ডিপেন্ড করে। ভালোবাসার মানুষটি পৃথিবীর সব থেকে সুন্দর তোফা। তোমার চোখে আমার ভালোবাসা ওই রাতের আকাশের বুকে এক ফালি চাঁদের মতো। মেঘলা আকাশের শীতল হাওয়া, পরন্ত বিকেলে মিষ্টি রোদ, খুব অস্থিরতায় একরাশ স্বস্তি। আবার তোহফাকে নিয়ে ঘাসের বুক থেকে উঠে দাঁড়ায়, চারিদিকে তাকিয়ে বলে, এই যে প্রকৃতির এত রূপ, সেটাও আমার তোফা রানীর কাছে ফিকে। চলো, অনেক রাত হয়েছে, এবার আমাদের ফেরা উচিত। তোহফা আওয়াজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে, এই মানুষটা ঠিক তাকে কতটুকু ভালোবাসে এটা যদি সে মাপতে বসে, হয়তো মাপার মেশিনটাও মাথা নুয়ে পড়বে। জীবনে এমন একটা মানুষ থাকলে আর কি লাগে। তোহফা চিন্তা রেখে মাথা দোলায়। এরপর দুজনই দুজনের হাত আঁকড়ে সামনের দিকে এগিয়ে চলে। সময়কে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারকে সঙ্গী করে তারা বাড়ি ফেরার পথে হাঁটে। তোহফা আওয়াজের হাত ধরে বলে, আমরা ফের একদিন এখানে আসব। সেদিন আমাদের মাঝে আরও একজন থাকবে। আমরা সেদিন সুজন আরও 3 জন হব, ঠিক আছে? আওয়াজ মিষ্টি হেসে উত্তর দেয়, তার আগে কেন আসবে না?
কারণ কিছু মুহূর্ত জীবনে একবার আসাই ভালো। আর যেমন আমরা দুজন ছিলাম, সেদিন আমরা তিনজন থাকবো। হয় সে আমার কোলে, না হয় সে আমার। বাকি কথাটা তোহফা শেষ করতে পারে না। তবে আওয়াজ তো লজ্জা শরমের আজ মাথা খেয়ে বসে আছে, তাই নিজ থেকে বলল, না হয় এখানে থাকবে। তোহফার পেটে হাত দিয়ে কথাটা বলে ওঠে আওয়াজ। তোহফা লজ্জায় মাথা নিচু করে দেয়। এই ছেলে আজ তাকে লজ্জা দিয়ে দিয়ে মেরেই ফেলবে বলে বোধহয় ঠিক করেছে। তোহফা ও আওয়াজ যখন বাড়ির গেট অব্দি আসে, তখন দূর হতে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর সুর। তোহফা ভয় আওয়াজের হাত চেপে ধরে বলে, মা নিশ্চয়ই নামাজ পড়ার জন্য উঠে গেছে, আমাকে দেখিয়ে ফেললে কি বলবে? আওয়াজ ভরসা স্বরূপ বলে, দূরের মসজিদ থেকে আজান শোনা যাচ্ছে। এখানে দিতে হয়তো আরো কয়েক মিনিট সময় লাগবে। যদি সমস্যা হয় চলো আমিও যাই। তোহফা বাধা দিয়ে বলে, না থাক। তোহফা এগিয়ে যেতেই আওয়াজ তোহফার হাত আটকে কাছে টেনে নেয়। তোহফার দুগালে হাত দিয়ে বলে, সাবধানে থাকবে। তোহফা মাথা দুলায়। আওয়াজ তোহফার কপালে চুমু এঁকে দেয়, ইশারা করে বাড়ির ভেতরে যেতে। তোহফা মুচকি হেসে বাড়ির ভেতরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আওয়াজ নিচু স্বরে বলে, বেলকনিতে এসো একবার। তোহফা উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। ছোট্ট ছোট্ট কদম ফেলে ঘরে প্রবেশ করে। ভয় তার মুখটা একটুখানি হয়ে গেছে। ভয় পাচ্ছে কেউ তাকে দেখে না ফেলে। সদর দরজা খুলে কোনো সাড়া না দিয়ে নিজের ঘরে গিয়ে টুক করে দরজা বন্ধ করে দেয়। দরজায় পিঠ থেকে চোখ বুজে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখনই মনে পড়ে আওয়াজ বাহিরে দাঁড়িয়ে আছে। দ্রুত পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। হাত নাড়িয়ে আওয়াজকে বোঝায় সে ঠিক আছে, কেউ দেখেনি। আওয়াজ চলে যায়। তোহফা ঘড়ির কাঁটার সময় দেখে বোঝে এখন শুয়ে পড়লে তার মা মিনিট 5 পরেই ডাকবে নামাজের জন্য। তার থেকে ভালো নামাজ পড়ে না হয় ঘুমাবে আজ। যেই ভাবা সেই কাজ। জলদি ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। অজু শেষ করে ঘরে প্রবেশ করতেই দরজায় ঠক ঠক আওয়াজ ভেসে আসে। দরজার ওই পাশে ইলা ডাকছে, তোহফা উঠে পড়ো। তোহফা মুখ মুছতে মুছতে বলে, আমি উঠে গেছি ভাবি, মাকে বলো। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ইলা যেন চমকে উঠল। যে মেয়েকে দেখে ভয় দেখানো না পর্যন্ত ঘুম থেকে ওঠে না, সে আজ নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছে। আশ্চর্য। ইলা নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে বলেই বসল, রাতে কি জেগেছিলে ননদি রানী? আজ ডাকার আগেই উঠলে যে? ইলার কথায় তোহফা দরজা খুলতে খুলতে বলল, কেন, আমি কি উঠতে পারি না? হ্যাঁ পারো, তবে তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তুমি রাতে ঘুমাওনি। তোহফা কিছুটা থতমত খেয়ে বলল, কি যে বলো না ভাবি, যাও তুমিও নামাজ পড়ে গিয়ে দাঁড়াও। এক প্রকার পালাই পালাই ভাব নিয়ে তোহফা যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। ইলা কিছুক্ষণ ননদকে দেখে আচমকা কি ভেবে বিছানায় তাকায়। হায় আল্লাহ, বিছানাও একদম পরিপাটি। তার মানে যা বোঝার বুঝে গেছে ইলা। মুচকি হেসে মনে মনে বলল, তাই তো বলি, সদর দরজা খোলা কেন? পূর্ব দিকে সূর্য মামার সাক্ষাৎ আজ নেই বললেই চলে। সে যেন মেঘের আড়ালে আজ লুকিয়েছে। গোটা একটা রাত জেগে ফজরের নামাজ পড়ে বেলা 11টা অবধি ঘুমিয়েছে তোহফা। সকাল থেকে তার মা 4-5 বার ডেকেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। সকালের নাস্তা এবং দুপুরের রান্নার জোগাড় করতে করতে মেয়েকে বকতে পিছু পা হলেন না। লিমা ও ইলা নীরব দর্শক হয়ে পুরোটা সময় সব শুনে নিল।
গুনে গুনে ঘড়ির কাঁটা যখন 1:05 ঘরে, তখন তোহফার ফোনটা বেজে ওঠে। তোহফা নড়ে চড়ে ঘুম ঘুম চোখে ফোনটা কানে তোলে। তোহফা, তোর পার্সেল রেডি, নিয়ে যা। তুই পাগলই রয়ে গেলি তোহফা। ভোর 5টায় কেউ ফোন করে? আজ পর্যন্ত কেউ আমায় বলেনি 12টার মধ্যে তাকে স্কেচ এঁকে দিতে হবে। ভাই, সকালের নাস্তাটা অবধি আমি করিনি এখনো, তোর পেরায়। গার্লফ্রেন্ড অবুধ হয় এত পেরা দেয় না। তুই যা দিলি আজ, তোর জিনিস তুই নিয়ে যা আমার মা। পরিচিত কণ্ঠে তোহফা চোখ খুলে নাম্বার দেখে নেয়। জল জল করছে সিয়াম লেখা নামটা। তৎক্ষণাৎ মনে পড়ে সিয়ামকে সে ছবি আঁকতে দিয়েছে। সিয়াম ছোট থেকেই খুব সুন্দর ছবি আঁকতে পারে। এরপর তো আর্ট নিয়ে পড়াশোনা শুরু করলো। গতকাল রাতের ছোট্ট একটা বিশেষ মুহূর্ত বন্দি করতে চেয়েছে তোহফা, যেটা সারপ্রাইজ হিসেবে আওয়াজকে সে দেবে। সেটাই হয়ে গেছে শুনে ঝটপট শোয়া থেকে উঠে বসলো। কোথায় আছিস তুই? তোদের বড় রাস্তার মোড়ে। তোদের বাড়িতে তো আবার ছেলেদের এন্ট্রি নিষেধ। এই দুপুরবেলা গেলে হয়তো আন্টির হাতে ঝাড়ুবাড়ি একটাও মাটিতে পড়বে না, সব আমার পিঠে পড়বে। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি 5 মিনিট আসছি। তোহফা ঝটফট চোখে মুখে পানি ছিটিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সদর দরজার কাছে যেতেই ইলা তোহফাকে বলে, ডেকে ওঠে। কোথায় যাচ্ছ এই অবস্থায়? মা দেখলে আস্ত রাখবে না। মা কিন্তু এমনই তোমার উপর রেগে আছে।